মা দেখ, আমি জানি তুই ওখানে গেলে ভালো থাকবি, আর তোর আয়েম আঙ্কেল জিন চাচি তো তোকে অনেক ভালোবাসে। আমি তো তোকে আমার কাছে রাখতে চেয়েছিলাম, কিন্তু কি আর করব বল। তোর মামি তো। মামা, তুমি আর মামিকে দোষ দিও না তো। মেবি আমি কোনো ভুল করেছিলাম, যেই কারণে মামি আমার উপর রেগে আছে। আর আমি জানি মামা, তুমি আর মামি আমাকে অনেক ভালোবাসো। মা বাবা মারা যাওয়ার পরে তো তোমরাই আমার খেয়াল রেখেছো, আর তাতেই আমি অনেক খুশি। গড, তুমি এই মেয়েটাকে ভালো রেখো। মেয়েটার সাথে এত কিছু হয়ে গেল, তারপর মেয়েটার কোনো অভিযোগ নেই। এই মেয়েটার নাম তের বয়স মাত্র 15। তে গ্রামেই বড় হয়েছে। 2 বছর আগে একটা অ্যাক্সিডেন্টে তের বাবা আর মা দুজনে মারা যায়। তের কোনো ভাই বোনও নেই। তের মামা লিমিনহো। তের বাবা মা মারা যাওয়ার পরে তের মামা তাকে নিজের সাথে নিজের বাসায় নিয়ে আসে। তের মামারও কোনো সন্তান নেই। চিন্তা করেছিল তেকে এখন থেকে নিজের সন্তানের মতো করে মানুষ করবে, কিন্তু সেটার হলো কোথায়। তের মামি তেকে তেমন একটা পছন্দ করে না। তে যখন থেকে তার মামা লিমিনহোদের বাসায় গিয়েছে, তখন থেকেই তের মামি তের সাথে অনেক খারাপ ব্যবহার করত। এমনকি তে তার বাসায় অনেক কাজও করে দিত, কিন্তু কোনো কাজে একটু ভুল হলেই তেকে প্রচুর রাগ করত। প্রথমে তো শুধু খারাপ ব্যবহার করত আর খারাপ খারাপ কথা বলতো, কিন্তু আস্তে আস্তে তের মামি তের গায়ে হাত তোলা শুরু করে। কথায় কথায় চর, কাজে ভুল হলে লাঠির বাড়ি, এগুলো তের জন্য প্রতিদিনের রুটিন হয়ে গিয়েছিল। তের মামা লিমিনহো এগুলো ঠিক করার অনেক চেষ্টা করেছে, কিন্তু পারেনি। লিমিনহো আর এই সরল সোজা মেয়েটার উপর অত্যাচার সহ্য করতে পারছিল না। শেষমেশ সে বাধ্য হয়ে তের একমাত্র চাচা আয়েমের নাম্বার জোগাড় করে তাদের সাথে তের বিষয়ে আলোচনা করে, আর বলে তারা কি তেকে নিজেদের কাছে রাখতে পারবে নাকি। তারা তো তেকে নিজেদের কাছে রাখার কথা শুনে এক কথাতেই রাজি হয়ে যায়। তের বাবা মা মারা যাওয়ার পরে তারা একবার বলেছিল যে তারা তেকে নিজেদের কাছে রাখতে চায়, কিন্তু তের মামা লিমিনহো বলেছিল যে তেকে সে নিজের কাছে রাখতে চায়। তারপর জিন আর আয়েম কিছু বলেনি। লিমিনহো আর তে এবার গাড়ি থেকে নামে, কারণ তারা শহরে চলে এসেছে। মানে তোমরা প্রথমে যে সিনটা দেখতে পেলে, মানে লিমিনহো তের সাথে কথা বলছিল, তখন তারা গাড়িতে বসে কথা বলছিল। আসছি। জিন গিয়ে দরজা খোলে। ও ভাইয়া, তেমা, তোমরা চলে এসেছো? ভাইয়া ভিতরে আসেন, আর তেমা তুমিও আসো। লিমিনহো ভিতরে ঢোকে। জিন এবার তেকে জড়িয়ে ধরে। কেমন আছো তুমি তেমা? কতদিন পর তোমাকে দেখতে পেলাম। আমি ভালো আছি চাচি, তুমি ভালো আছো? তুমি আমার বাসায় এসেছো মা, আমি কি খারাপ থাকতে পারি বলো? তারপর জিন তেকে ভিতরে নিয়ে আসে। আয়েম সোফায় বসেছিল। লিমিনহো এসে সোফায় বসে। কি অবস্থা লিমিনহো, আপনি কেমন আছেন? হ্যাঁ ভাইয়া, আমার অবস্থা ভালোই। তখন সেখানে জিন তেকে নিয়ে আসে। তেমা, কেমন আছো তুমি? আমি ভালো আছি আঙ্কেল, তুমি ভালো আছো? আয়েম তে চাচা হলেও তে আগে থেকেই আয়েমকে আঙ্কেল বলে ডাকে। হ্যাঁ মা, আমি ভালো আছি, তুমি বসো বসো। তারপর আয়েম থেকে তার পাশে বসায়, আর তারপর জিন কিচেনে চলে যায় আর তাদের জন্য কিছু খাবার আর চা নিয়ে আসে। জিন ভাবি, আয়েম ভাইয়া, আপনাদের সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ হ্যাঁ ভাইয়া বলেন। আপনারা তো তের বিষয়ে সবকিছুই জানেন। তে অনেক সরল সোজা আর ভদ্র একটা মেয়ে। আমি ওকে আমার কাছে রাখতে চেয়েছিলাম, কিন্তু আমার ওয়াইফ ওকে অনেক অত্যাচার করতো, আর আমি কখনোই চাই না যে আমার জন্য এই মেয়েটা কষ্ট পাক। তাই আমি ওকে আপনাদের কাছে রেখে যাচ্ছি। প্লিজ আপনারা মেয়েটাকে ভালো রাখেন, ওর খেয়াল রাখেন। আপনাদের কাছে এটাই আমার অনুরোধ। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই লিমিনহো, আপনি একটুও চিন্তা করবেন না। আমরা সব সময় আমাদের তেমাকে আগলিয়ে রাখবো। তারপর আরো কিছুক্ষণ কথা বলে লিমিনহো সেখান থেকে চলে যায়। লিমিনহো চলে যাওয়ার সময় তেকে জড়িয়ে ধরে অনেক কান্না করেছে, সাথে তেও করেছে, কিন্তু কিছু তো আর করার নেই। লিমিনহো চলে যাওয়ার পর তেমা, আসো আমি তোমাকে তোমার রুমটা দেখিয়ে দিই। তারপর জিন থেকে উপরে নিয়ে গিয়ে তেকে তার রুমটা দেখিয়ে দেয়। তারপর তে রুমে গিয়ে একবার শাওয়ার নিয়ে বের হয়। তে টাওয়াল দিয়ে নিজের চুল মুছছিল, তখনই তে রুমের দরজায় কেউ নক করে। তে টাওয়ালটা রেখে তাড়াতাড়ি
গিয়ে দরজা খোলে, আর দরজা খুলে একজন অপরিচিত মেয়েকে দেখতে পায়। মা তোমাকে নিচে ডাকছে, আমাকে বললো তোমাকে ডেকে দিতে। ও, তুমি যাও, আমি আমার চুলটা একটু মুছে আসছি। মেয়েটা এবার খেয়াল করে তোর চুলগুলো ভেজা। মেয়েটা এবার তোর হাত ধরে আর ডেকে নিজের সাথে নিজের রুমে নিয়ে যায়। কি হয়েছে? মেয়েটা কোনো কথা না বলে ডেকে নিজের ড্রেসিং টেবিলের সামনে থাকা চেয়ারের উপর বসায় আর একটা হেয়ার ড্রায়ার দিয়ে তোর চুলগুলো শুকিয়ে দিতে থাকে। তুমি তো আমাকে বললেই পারতে যে তোমার হেয়ার ড্রায়ার লাগবে। আমি তো টাওয়াল দিয়ে চুল মুছেই নিচ্ছিলাম, আর আমাদের গ্রামে এগুলো কেউ ইউজও করে না, আর আমিও কখনো ইউজ করিনি। অবশ্য আমি এগুলোর নাম শুনেছি, বাট কেমন করে ইউজ করে সেটা জানি না। ওকে, ডোন্ট ওয়ারি, আমি থাকতে তোমার কোনো চিন্তা নেই, আমি তোমাকে শিখিয়ে দিব। ওকে? তুই এবার একটু মুচকি হেসে বলে ওকে। আচ্ছা, তোমার নাম কি? ও, আমি জিমিন। আর তোমার নাম তো মেবি তে, তাই না? জানোতে, তোমার ব্যাপারে সবকিছু শুনলাম, মা আর বাবা বলছিল, শুনে আমার অনেক খারাপ লেগেছে। ভালো হয়েছে তুমি আমাদের বাসায় চলে এসেছো। এখন তোমাকে আর কেউ কিচ্ছু করতে পারবে না। তুমি এখন আমাদের কাছে আছো, তার মানে তুমি এখন সম্পূর্ণ সেফ। ও, তার মানে এটাই হলো জিমিন, মানে চাচি আর আঙ্কেলের ছোট মেয়ে। আসলে জিন আর এম এই দুইজনই অল টাইম গ্রামে তাদের বাসায় গিয়েছে, কিন্তু তাদের ছেলে মেয়ে কখনোই গ্রামে যায়নি, যার কারণে তে শুধু এদের নামগুলোই জানে, বাট এদের কখনো দেখেনি। জিন আর আরএম এর তিনজন ছেলে মেয়ে, বড় ছেলে জাংকুক, মেজো ছেলে জেহব আর ছোট মেয়ে জিমিন। জাংকুকের বয়স 25, জাংকুক ইউনিভার্সিটিতে পড়ে। জেহবের বয়স 20, জেহব কলেজে পড়ে। আর জিমিনের বয়স 15, মানে জিমিন আর তের বয়স একই। জিমিন স্কুলে পড়ে। তে আর জিমিন নিচে আসে। ও জিমিন, তেনা, তোমরা চলে এসেছো, এই নাও তোমাদের খাবার। জিমিন দুপুরে কিচ্ছু খায়নি, আর তুমিও তো মেবি কিছু খাওনি, জার্নি করে এসেছো। আঙ্কেল আর তুমি খেয়েছো চাচি? হ্যাঁ মা, আমরা খেয়েছি, এখন তোমরা খাও। জিমিন আর তে দুজনেই খাবার খাচ্ছিল, তখন জিমিন বলে ওঠে, মা, ওই জিয়াব ভাইয়া আর জাকুব ভাইয়া এরা দুজন কোথায়? আরে জিমিন, ওদের কথা আর বলিস না তো। ওই দুজনকে নিয়ে যে আমি কি করব? অল টাইম তাড়াতাড়ি বাসায় আসতে বলি, কিন্তু এরা কি আমার কথা শোনার পাত্র? জিয়াব গিয়েছে তার কোন ফ্রেন্ডের সাথে দেখা করতে, আর জাকুবকে তো ওর কয়েকটা ফ্রেন্ড এসে দুপুরে নিয়ে গেল, কোথায় ঘুরতে যাবে নাকি ওকে নিয়ে। জিমিন আর তের খাওয়া হয়ে যাওয়ার পর, তেমা, কালকে থেকে তুমি জিমিনের সাথে স্কুলে যাবে, ওকে? আমি জিমিনের স্কুলের প্রিন্সিপালকে কল করে তোমাকে ভর্তি করিয়ে দিয়েছি, আর তোমার যে বই খাতা, ব্যাগ, তোমার ইউনিফর্ম সবকিছু আমি কিনে এনেছি, এই নাও। তারপর আরএম থেকে 2টা শপিং ব্যাগ দেয়। আসলে তের মা বাবা বেঁচে থাকতে তে স্কুলে পড়তো, বাট তার মা বাবা মারা যাওয়ার পরে তার পড়াশোনা বন্ধ হয়ে যায়। অবশ্য লিমিনও তাকে পড়াতে চেয়েছিল, মানে স্কুলে ভর্তি করতে চেয়েছিল, কিন্তু তার মামি তাকে স্কুলে ভর্তি হতে দেয়নি। ওকে আঙ্কেল, আর থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম মা। তারপর জিমিন তাকে নিয়ে নিজের রুমে চলে যায়। তারপর তের সাথে অনেকক্ষণ বসে বসে গল্প করে, একসাথে ড্রামা দেখে। তে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে স্কুলের ইউনিফর্ম পরে রেডি হয়ে নিচে আসে। মা, তুমি উঠে গিয়েছো? আমি তো আরো এখনই জিমিনকে ডাকতে যাচ্ছিলাম, আর চিন্তা করেছিলাম তখনই তোমাকে গিয়ে ডেকে দিব। যাই হোক মা, এই যে তোমার ব্রেকফাস্টটা করে নাও তুমি, আমি জিমিনকে গিয়ে ডেকে নিয়ে আসি। তারপর তে তার ব্রেকফাস্ট করতে থাকে, আর জিন চলে যায় জিমিনকে ডাকতে। তে, জিমিন তো বলছে আজকে নাকি ও স্কুলে যেতে পারবে না, মানে ওর নাকি মাথায় অনেক ব্যথা করছে। সমস্যা নেই, তোমার আঙ্কেল গিয়ে তোমাকে স্কুলে পৌঁছে দিয়ে আসবে মা। আচ্ছা চাচি, সমস্যা নেই। তারপর আরএম গিয়ে থেকে স্কুলে পৌঁছে দিয়ে আসে। স্কুল ছুটি হয়ে গিয়েছে, সবকিছু ঠিকঠাকই ছিল। তে ক্লাস থেকে যখনই বের হতে যাবে, ঠিক তখনই তার সাথে একটা মেয়ের ধাক্কা লাগে। সরি। মেয়েটা এবার রাগের চোখে তের দিকে তাকায়। এতক্ষণে স্কুল থেকে অনেকেই চলে গিয়েছে। হাউ ডেয়ার ইউ, হ্যাঁ? তে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সরি, আমি
গাড়ি দিয়ে আমি কি করব? হ্যাঁ, আমাকে এইটা বল যে তোর আমাকে ধাক্কা দেওয়ার সাহস হয় কি করে? আমি তো তোমাকে ইচ্ছা করে ধাক্কা দিইনি। আচ্ছা, তুই হানসহির মুখের উপর কথা বলা হচ্ছে, তাই না? হ্যাঁ, ওয়েট, দেখাচ্ছি তোকে আমি। এই কি হয়েছে রে এখানে? তুই চিল্লাচ্ছিস কেন হানসহি? আরে দেখ না সুজি, এই বেয়াদব মেয়েটা আমাকে ধাক্কা দিয়েছে। একটুর জন্য আমার হাত থেকে আমার ফোনটা পড়ে যায়নি। এই, তোমার সাহস কি করে হয়? হ্যাঁ, হাউ ডেয়ার ইউ, তুমি হানসহিকে ধাক্কা মারো? আমি তো বলছি আমি আমি ইচ্ছা করে ধাক্কা দেইনি। তোমার কি চোখ নেই? তুমি কি দেখে চলতে পারো না? দাঁড়া হানসহি, আমি গিয়ে সৈয়দ আর হিসাকে ডেকে নিয়ে আসছি। তে সেখান থেকে দৌড় দিয়ে চলে যেতে নেয়, কিন্তু হানসহি তাকে ধরে ফেলে। তারপর সুজি গিয়ে সৈয়দ আর হিসাকে ডেকে নিয়ে আসে। তারপর তারা চারজন মিলে তেকে স্কুলের মাঠের পিছনের সাইডে নিয়ে যায়। অন্যদিকে বাবা জানা প্লিজ, স্কুল তো এতক্ষণে মেবি ছুটিও হয়ে গিয়েছে। মেয়েটা অনেক সরল সোজা রে, ও এমনি শহরে নতুন এসেছে, ও কেমন করে একা একা আসবে তুই বলতো? উফ মা, তাহলে তুমি বাবাকে পাঠাও না। তোর বাবা অফিসে একটা ইম্পর্টেন্ট মিটিং এ আটকে গিয়েছে রে, না হলে তো তোর বাবাই যেত। আমি একবার চিন্তা করেছিলাম যে জিহাদকে পাঠাবো, কিন্তু ও তো আজকে কলেজে গিয়েছে। তুই শুধু একা বাসায় আছিস। জাংকুক, যা না প্লিজ। ওহ গড, ওকে ফাইন, আমি যাচ্ছি, কিন্তু কালকে থেকে কিন্তু আমি যেতে পারবো না। ওকে ওকে ঠিক আছে, তোর কালকে থেকে যাওয়া লাগবেও না, তুই শুধু আজকে যা বাবা। তারপর জাংকুক থেকে আনার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। উফ দূর, মাও না, এখন গিয়ে ওই মেয়েকে স্কুল থেকে নিয়ে আসো। উফ বোরিং লাগছে, দেখি সুকাকে একটা কল করে দেখি, ওকে আসতে বলি। তারপর জাংকুক সুকাকে কল করে, মানে তার বেস্ট ফ্রেন্ডকে। আর এদিকে হানসহি, সুজি, সৈয়দ আর হিসাং মিলে তাকে মারছে, আর এদিকে তে কান্না করতে করতে হাত জোর করে এই চারজনকে থামতে বলছে। আসলে এই চারজন এরকমই, যাদেরকে একটু নরম অথবা সহজ সরল দেখে তাদেরকেই বুলি করে। এবার হিসাং একটা হকি স্টিক নিয়ে আসে, আর যখনই সে ওইটা দিয়ে তাকে মারতে যাবে, ঠিক তখনই হিসাংকে কেউ জোরে একটা পাঞ্চ মারে। হিসাং ছিটকে গিয়ে মাটিতে পড়ে। পাঁচটা এতটাই জোরে দেওয়া হয়েছিল যে হিসাং এর দুইটা দাঁত ভেঙে গিয়ে মুখ থেকে রক্ত বের হচ্ছে। পাঁচটা যে মেরেছিল সেটার অন্য কেউ না, সেটা জাংকুক ছিল। জাংকুকের চোখ রাগে লাল হয়ে গিয়েছে। জাংকুক হিসাং এর মতো সৈয়দকে গিয়েও জোরে একটা পাঁচ মারে, আর সৈয়দকেরও হিসাং এর মতো সেম অবস্থা হয়। হিসাং আর সৈয়দকে মারার পর জাংকুক গিয়ে হানসহি আর সুজির দুই গালেই জোরে দুটা চড় মারে। এবার জাংকুক তের দিকে তাকায়। তে তো অবাক হয়ে জাংকুকের দিকে তাকিয়ে আছে। সুগা, তুই কি আমার গাড়িটা নিয়ে আয়, ও হেঁটে হেঁটে বাসা পর্যন্ত যেতে পারবে না, আর আমি এই চাটার একটু ব্যবস্থা করে আসছি। ওকে জাংকুক। তারপর সুগা গিয়ে সাবধানে থেকে বসা থেকে দাঁড় করে, আর তারপর তাকে ধরে নিয়ে আস্তে আস্তে যেতে লাগে। স্যার, আমি চাই আজকে থেকে যেন এই চারজন কোনো স্কুলে না পড়তে পারে, কোনো স্কুলে না, আর এই স্কুলে তো নাই। তারপর প্রিন্সিপাল জাংকুকের কথা রাজি হয়ে যায়। প্রিন্সিপাল এই চারজনের সম্পর্কে আরো আগে থেকেই জানতো। প্রিন্সিপাল তাদেরকে অনেকবার ওয়ার্নিংও দিয়েছে যাতে তারা আর কোনো স্টুডেন্টকে বুলি না করে। তারপর তারা কিছুদিন কোনো স্টুডেন্টকে বুলি না করলেও তারা এখন আবারও বুলি করা শুরু করেছে। সো তাই এবার প্রিন্সিপাল জাংকুকের কথা রাজি হয়ে যায়। জাংকুক প্রিন্সিপালের রুম থেকে বেরিয়ে দেখতে পায় সুগা জাংকুকের গাড়ি নিয়ে চলে এসেছে। জাংকুক গিয়ে এবার গাড়িতে বসে পড়ে, আর সুগাও গিয়ে জাংকুকের পাশে বসে পড়ে, আর তে পিছনে বসে। তে চুপচাপ মাথা নিচু করে বসেছিল। জাংকুক এবার গাড়ির মিরর দিয়ে দেখে দেখে। মা বলেছিল তুই নাকি সহজ সরল, কিন্তু তুই যে বলদ প্রোম্যাক্স, এইটা তো মা বলেনি। তুই এবার জাংকুকের কথা শুনে জাংকুকের দিকে তাকায়। তোকে ওরা মারছিল আর তুই ওখানে চুপচাপ বসে বসে ওদের মারগুলো খাচ্ছিলি, তাই তো? আহ জাংকুক, তুইও দেখছিস মেয়েটা এমনিতেই ভয় পেয়ে আছে, তার উপর আবার তুই এমন করে কথা বলছিস। তারপর জাংকুক সুগার বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে ডেকে নিয়ে বাসায় আসে।
তের মুখে হাতে পায়ে বেশ কিছু জায়গাতেই কেটে গিয়েছে আর সেখানে রক্তগুলো শুকিয়ে গিয়েছে। তে মা, তোমার এই কি অবস্থা? মুখে হাতে পায়ে কেটে গেল কেমন করে? কি রে জাঙ্কুক, কি হয়েছে তের? কি আবার হবে, বুলিদের হাতে মার খেয়েছে। আজকে আমি ওখানে সঠিক টাইমে গিয়ে না পৌঁছালে ওর হাত পা ভেঙে ফেলতো। কি? হ্যাঁ, ওরা যখনই হকি স্টিক দিয়ে ওকে মারতে যাবে ঠিক তখনই আমি গিয়ে ওদের ঠেকাই। এত কিছু হয়ে গিয়েছে? মা তুমি আগে বসো, তোমার ক্ষত জায়গাগুলোতে মেডিসিন লাগাতে হবে তো। না, ওর কাছে আগে এইটা জিজ্ঞাসা করো যে ও ওদের কি বলেছিল অথবা কি করেছিল। হ্যাঁ না, যে ওরা শুধু শুধু স্টুডেন্টদেরকে বুলি করে, কিন্তু কিছু তো একটা হয়েছে, নাহলে শুধু শুধু তো ওরা ওকে এত খারাপভাবে মারেনি, তাই না? চাচি আমি সত্যি কিছু করিনি, বিশ্বাস করো। শুধু ক্লাস থেকে বের হওয়ার সময় ওই যে কি নাম জানো? ও হ্যাঁ, ওই মেয়েটার নাম হলো হানসহি। ওর গায়ে শুধু একটু ধাক্কা লেগেছিল আর ও বলছিল সেই জন্য নাকি ওর ফোনটা আরেকটু হলেই ওর হাতের থেকে পড়ে যেত। আরে সামান্য এতটুকুর জন্য কেউ কাউকে এমন করে মারে? জাঙ্কুক, তুই ওই বুলিদের কিছু করিসনি? প্রিন্সিপালকে বলে এসেছি ওই 4 জনকে স্কুল থেকে বের করে দিতে, আর ওরা যেন কখনো কোনো স্কুলে ভর্তি না হতে পারে। একদম ঠিক কাজ করেছিস। এই জিন, তুমি এখন তাড়াতাড়িতে ক্ষত জায়গাগুলোতে মেডিসিন লাগিয়ে দাও। হ্যাঁ, আমি মেডিসিন বক্সটা নিয়ে আসছি, দাঁড়াও। তারপর জিন মেডিসিনের বক্সটা গিয়ে নিয়ে আসে। মা আমার কাছে দাও, আমি লাগিয়ে দিচ্ছি। আচ্ছা নে। তারপর জাঙ্কুক তের ক্ষত জায়গাগুলোতে মেডিসিন লাগিয়ে দিতে থাকে। তের কাটা জায়গাগুলোতে জাঙ্কুক যখনই মেডিসিন লাগাচ্ছিল তখনই তে তার চোখ ব্যথায় বন্ধ করে ফেলছিল। জাঙ্কুক এটা নোটিস করে। এখন একটু ব্যথা লাগবে, কিন্তু পরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। মা মেডিসিন লাগানো হয়ে গিয়েছে, আমি আমার রুমে গেলাম। তারপর জাঙ্কুক নিজের রুমে চলে যায়। তে মা যাও, তুমিও গিয়ে একটু ফ্রেশ হয়ে আসো, তাহলে একটু ভালো লাগবে। তে মাথা নাড়িয়ে হ্যাঁ বলে আর তারপর নিজের রুমে ফ্রেশ হতে চলে যায়। তে নিচে আরামের সাথে বসে টিভি দেখছিল, আর এদিকে জিন কিচেন থেকে কফি বানিয়ে নিয়ে আসে। তখনই সিঁড়ি থেকে জিমিন নিচে নামে। ও জিমিন, তুইও এসেছিস? এখন ঠিক আছিস তুই? এখন অনেকটাই ঠিক লাগছে মা। তারপর জিমিন সোফায় তের পাশে বসে। কি অবস্থাতে? আজকে স্কুল কেমন গেল? আর সরি বোনো, আমি আজকে স্কুলে যেতে পারিনি। যদি যেতে পারতাম তাহলে অনেক মজা হতো। তুই জানিস জিমিন, আজকে বেচারির সাথে স্কুলে কি হয়েছে? কি হয়েছে মা? তারপর জিমিনকে সবকিছু খুলে বলে। এত কিছু হয়ে গিয়েছে, আর ভাইয়া যা করেছে না একদম ঠিক করেছে। ওই হানসহির গ্রুপ মানে ওই 4 জন মিলে অল টাইম স্টুডেন্টদেরকে বুলি করত। এখন দেখুক মজা। আর তে আমি সরি, আমি গেলে তোমার সাথে এমন কিছুই হতো না। আরে না না জিমিন, তুমি কেন সরি বলছো? তারপর জিমিন, জিন, আরেম আর তে মিলে গল্প করতে থাকে। আচ্ছা আমি এখন তাহলে গিয়ে শাওয়ার নিয়ে আসি। হ্যাঁ। ও দাঁড়া মা, যেহেতু তুমি উপরে যাচ্ছ তাহলে একবারে একটু কষ্ট করে জাঙ্কুকের কোল্ড কফিটাও নিয়ে যাও। ওর রুমের দরজায় গিয়ে নক করলেই ও দরজা খুলবে, ওকে? আচ্ছা চাচি, দাও। তারপর জিন কিচেন থেকে একটা কফির কাপ নিয়ে আসে। এই নাও মা। তারপর তে উপরে এসে জাঙ্কুকের রুমের দরজায় গিয়ে নক করে, কিন্তু কেউই দরজা খুলছে না। জাঙ্কুক ভাইয়া কি ওয়াশরুমে গিয়েছে? বাট মনে তো হচ্ছে না। রুমের ভেতর থেকে তো কেউ মনে হচ্ছে কথা বলছে। তে এবার দরজায় ভর দিয়ে ভালো করে কথাগুলো শোনার চেষ্টা করতে থাকে। আর ঠিক তখনই জাঙ্কুকও ভিতর থেকে দরজা খোলে। আর যেহেতু তে একদম দরজার সাথে ভর দিয়ে দাঁড়িয়েছিল, তো জাঙ্কুক দরজা খোলার সাথে সাথে তে জাঙ্কুকের গায়ের উপরে পড়ে যায়, সাথে তে হাতে থাকা কোল্ড কফিটা। এই রে তে, তুই আজকে শেষ।